ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই এক্সপ্লেনার বা তাত্ত্বিক আলোচনায় আমরা প্রাচীন ভারতীয় দর্শনের একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় মীমাংসা দর্শনের জ্ঞানতত্ত্ব, আর স্পেসিফিক্যালি আমরা ফোকাস করব দুজন কিংবদন্তি স্কলার প্রভাকর আর কুমারিল ভট্টের সেই বিখ্যাত, বলতে গেলে ঐতিহাসিক বৌদ্ধিক বিতর্কের ওপর। আজকের আলোচনার ব্লুপ্রিন্টটা একটু দেখে নিন। মীমাংসা দর্শনের বেসিক থেকে শুরু করে নলেজ বা জ্ঞান বলতে আসলে কি বোঝায়, পারসেপশন বা প্রত্যক্ষের মেকানিজম, আর সবশেষে তাদের সেই বিখ্যাত থিওরি অফ এরর এবং আত্মা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন মীমাংসা দর্শন জিনিসটা আসলে কি সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক। মীমাংসা শব্দটার আক্ষরিক অর্থ হল পূজ্য বা শ্রদ্ধেয় চিন্তা। মহর্ষি জৈমিনী যে ফিলসফিক্যাল সিস্টেমটা দাঁড় করিয়েছিলেন সেটা পুরোপুরি বেদের ওপর নির্ভরশীল। আপনারা যারা আগে থেকেই জানেন, বেদের যে কর্মকাণ্ড বা আচার অনুষ্ঠানের অংশটা রয়েছে, এই দর্শন মূলত সেটা নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করে। তো আসল টুইস্টটা শুরু হয় এখান থেকে। এই আদিভিত্তি থেকে দুজন অসম্ভব ব্রিলিয়ান্ট চিন্তাবিদ বের হয়ে আসেন। একদিকে আছেন প্রভাকর, যাকে সবাই গুরু বলে মানে, আর অন্যদিকে আছেন কুমারিল ভট্ট। তারা দুজন নিজেদের আলাদা আলাদা স্কুল বা উপসম্প্রদায় তৈরি করেন। আর মজার ব্যাপার হলো, এই জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি প্রশ্নে এসে এই দুজন প্রায় প্রতিটি বিষয়ে একে অপরের সাথে একেবারে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন। এখন প্রশ্ন হল, এই স্কলাররা আসলে কোন জিনিসটাকে বৈধ জ্ঞান বা ভ্যালিড নলেজ বলছেন? এতক্ষণ তো তাদের ঝগড়ার কথা বললাম, কিন্তু ইন্টারেস্টিংলি একটা জায়গায় তারা কিন্তু একমত, আর সেটা হলো শতপ্রামাণ্যবাদ। কনসেপ্টটা খুব সিম্পল। জ্ঞানের ভ্যালিডিটি বা প্রামাণ্য তার নিজের ভেতরেই অন্তর্নিহিত থাকে, মানে জ্ঞান নিজেই নিজের সত্যতা প্রমাণ করে। ব্যাপারটা অনেকটা আমাদের ওয়েস্টার্ন ফিলসফির থিওরি অফ কোহেরেন্সের মতো, তাই না? কিন্তু আমাদের মূল টেক্সট বলছে, মীমাংসা দর্শনে কোনো কগনিশন বা জ্ঞানকে ভ্যালিড হতে হলে তাকে খুব কড়াকড়িভাবে 4টা শর্ত মানতে হবে। খেয়াল করুন, প্রথমত, এতে কোনো কারণ দোষ থাকা যাবে না। দ্বিতীয়ত, এটা হতে হবে বাধাহীন। তৃতীয়ত, এর মধ্যে অগৃহীতগ্রাহী বা নতুনত্ব থাকতে হবে। আর একদম শেষে, বস্তুটা যেমন, জ্ঞানটা ঠিক সেভাবেই তাকে রিপ্রেজেন্ট করবে। এই জায়গাটাতে এসে প্রভাকর পুরো ব্যাপারটাকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছেন। তিনি দাবি করেন সকল প্রকার বোধ বা জ্ঞানই বৈধ। তার মানে বুঝছেন? তার মতে আমরা যাই উপলব্ধি করি না কেন সেটা ডিরেক্ট, ইনস্ট্যান্ট এবং ফান্ডামেন্টালি সত্যি। বেশ, তো এই ভ্যালিড জ্ঞানটা আমাদের মাইন্ড প্রসেস করে কিভাবে? এবার আমরা প্রত্যক্ষ প্রক্রিয়ার মেকানিজমটা দেখব। আর ঠিক এই জায়গাতে আমাদের এই দুই মহারথীর মধ্যে সবচেয়ে বড় ক্ল্যাশটা হয়। প্রভাকর বলছেন সবকিছু নাকি একসাথে রিভিল্ড বা প্রকাশিত হয়, আর কুমারিল বলছেন না, জ্ঞান হলো একটা ইনডিরেক্ট, স্টেপ বাই স্টেপ প্রসেস। চলুন ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। প্রভাকরের কনসেপ্টটার নাম হল ত্রিপুটি প্রত্যক্ষ। তিনি বলছেন, ঠিক যে মুহূর্তে আপনি একটা জিনিস জানছেন, একদম সেই স্প্লিট সেকেন্ডেই জ্ঞাতা, জ্ঞেয় বস্তু আর জ্ঞান, এই 3টে জিনিস একসাথে আপনার কাছে আলোকিত হয়ে ওঠে। সোজা কথায়, জ্ঞান হল পুরোপুরি স্বয়ং প্রকাশ। কিন্তু কুমারিল ভট্ট তো এটা মানবেন না। তার থিওরি হল জ্ঞাততাবাদ। তিনি বলছেন জ্ঞান আসলে একটা অ্যাকশন, আত্মার একটা চেঞ্জ। আগে আত্মা বস্তুর সংস্পর্শে আসবে, তার ফলে বস্তুর মধ্যে একটা জ্ঞাততা বা প্রকট্য তৈরি হবে, আর তারপর সেই জ্ঞাততা থেকে ইনডিরেক্টলি ইনফারেন্স বা অনুমানের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে জ্ঞান তৈরি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, খ্যাতিবাদ বা থিওরি অফ এরর। ক্লাসের এই পর্যায়ে এসে আপনাদের মনে একটা খুব ন্যাচারাল প্রশ্ন জাগতে পারে, যদি মীমাংসার মতে সব জ্ঞানই ভ্যালিড হয়, তাহলে ভাই মানুষ ভুল করে কিভাবে? আর এটাই হলো আমাদের আজকের একাডেমিক ডিবেটের একদম পিক পয়েন্ট। তারা কিভাবে ভুলের এই প্যারাডক্সটা সলভ করেছেন সেটা দেখাটা সত্যিই মজার। সহজ কথায় বললে, প্রভাকরের মতে ভুল হল অমিশন বা কিছু বাদ পড়া, আর কুমারিলের মতে ভুল হল কমিশন বা ভুলভাবে কিছু গ্রহণ করা। প্রভাকরকে আপনারা সেই একাডেমিক বন্ধুটার সাথে তুলনা করতে পারেন যে কিনা দাবি করে সে জীবনেও ভুল করে না। হয়তো তার কাছে ডেটা একটু ইনকমপ্লিট ছিল। তার অখ্যাতি বা থিওরি অনুযায়ী ভুল বলতে আসলে কিছুই নেই,
আপনি জাস্ট একটা মেমোরি আর একটা পারসেপশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে ব্যর্থ হয়েছেন। এটা জাস্ট তথ্যের অভাব, কোনো ফলস ডেটা নয়। কুমারিল কিন্তু এর তীব্র বিরোধিতা করেন। তার বিপরীত খ্যাতিবাদ বলছে এরর বা ভুল 100% একটা মিসঅ্যাপ্রিহেনশন। এটা একটা সিঙ্গল কগনিটিভ ইভেন্ট যেটা অ্যাক্টিভলি রিয়ালিটিকে ভুলভাবে ইন্টারপ্রেট করে। ভুল মানে শুধু কিছু বাদ পড়া নয়, এটা রীতিমতো একটা মিস্টেক অফ কমিশন বা ভুল জিনিসকে সত্য বলে মেনে নেওয়া। তো জ্ঞান আর ভুলের এই ডিবেট থেকে এবার আমরা আমাদের শেষ টপিকে ঢুকব। দেখব কিভাবে এই এপিস্টেমোলজিক্যাল দ্বন্দ্ব তাদের আত্মা আর চেতনার কনসেপ্টে প্রভাব ফেলেছে। তাদের মেটাফিজিক্স বুঝতে হলে এই ক্যাটেগরি বা পদার্থ সম্পর্কে তাদের ধারণাটা একটু কম্পেয়ার করা যাক। খেয়াল করলে দেখবেন প্রভাকর 8টি পদার্থ স্বীকার করছেন, যার মধ্যে শক্তিও আছে। অন্যদিকে কুমারিল অ্যাকসেপ্ট করছেন মাত্র 5টি। তিনি শক্তিকে রিজেক্ট করলেও অভাব বা নিগেশনকে একটা আলাদা পদার্থ হিসেবে স্পষ্টভাবে যুক্ত করেছেন। তাদের সবচেয়ে বড় বা চূড়ান্ত মতবিরোধের জায়গাটা হলো আত্মা বা সেলফ। প্রভাকর লজিক দিচ্ছেন যে আত্মা বাই ডিফল্ট একটা জড় বা আনকনশিয়াস জিনিস। জ্ঞান বা চেতনা হলো জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল কোয়ালিটি বা আপতিক গুণ। এর উল্টো দিকে কুমারিলের দাবি হলো আত্মা একই সাথে চেতন এবং অচেতন, এই দুই স্টেট বা অবস্থার একটা অদ্ভুত সংমিশ্রণ। কুমারিল খুব চমৎকারভাবে একটা ডাইনামিক আত্মার কনসেপ্ট দিয়েছেন। আত্মার একটা পার্ট চেঞ্জ হচ্ছে কারণ সে অ্যাক্টিভলি জ্ঞান অর্জন করছে, কিন্তু একই সাথে তার একটা অপরিবর্তনশীল বা চেঞ্জলেস কোর আইডেন্টিটিও আছে। ব্যাপারটা কিন্তু বেশ গভীর। দ্য স্কলার্স আজকের এই লেকচার শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। প্রভাকরের কথা মতো কাজ করার আগ পর্যন্ত আত্মা যদি সত্যিই মৌলিকভাবে অচেতন থাকে, তাহলে আমরা কি শুধুই এই মহাজাগতিক কর্তব্যের একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় বাহন, নাকি আমরা নিজেরাই নিজেদের চেতনার অ্যাক্টিভ ক্রিয়েটর? আমাদের কনশাসনেস আর ডিউটির এই অদ্ভুত সম্পর্ক নিয়ে একটু ভাবুন। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি।